19 শতক পর্যন্ত দাপট দেখানো পদার্থবিদ্যা অনুসারে তোমার অস্তিত্ব থাকা উচিত নয়। তুমি নিশ্চয় জানো, দুটি বিপরীতধর্মী চার্জ পরস্পর আকর্ষণ করে, আর একটি পরমাণুতে কেন্দ্রে থাকে প্রোটন যার চার্জ পজিটিভ এবং বাইরের দিকে ইলেকট্রন ঘুরতে থাকে যার চার্জ নেগেটিভ। এদের চার্জ বিপরীত হওয়ায় এরা আকর্ষণ করে। পুরনো পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকলে 1 পিকোসেকেন্ড মানে 1 সেকেন্ডকে 1 ট্রিলিয়ন দিয়ে ভাগ করলে যতটুকু সময় পাওয়া যায়, ঠিক ততটুকু সময়ে ইলেকট্রনটি ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে চলে যাবে। ঠিক যেমন এই মশার কয়েলের প্রান্ত থেকে চলা আরম্ভ করলে একসময় কেন্দ্রে পৌঁছে যাওয়া যাবে, মানে ইলেকট্রনটি প্রোটনের সাথে মিলে যাবে। সোজা কথায় অ্যাটম কলাপস করবে। তবে বাস্তবে এমনটা হয় না। যদি এমনটা হতো তবে পরমাণুর অস্তিত্বই থাকতো না। আর আমি, তুমি, তোমার ফোন এসবের কথা বাদই দিলাম। বাস্তবে একটি পরমাণু বিলিয়ন বিলিয়ন বছর টিকে থাকতে পারে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই চিরাচরিত নিয়ম লঙ্ঘন করে কিভাবে একটি অ্যাটম স্টেবল হয় এবং আমাদের অস্তিত্বকে বিলীন হতে দেয় না। সালটা ছিল 1911, যখন বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড একটি পরমাণু মডেল দেন। তার মডেলে তিনি একটি পরমাণুকে সোলার সিস্টেমের সাথে তুলনা করেন। যেমনটা আমাদের সোলার সিস্টেমের কেন্দ্রে সূর্য থাকে আর এর চারপাশে গ্রহগুলো ঘুরতে থাকে, একইভাবে একটি পরমাণুর কেন্দ্রে থাকে ভারী নিউক্লিয়াস যেটা মূলত প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি, আর বাইরের দিকে ইলেকট্রনগুলো সোলার সিস্টেমের গ্রহগুলোর মতো ঘুরতে থাকে। তবে এই ব্যাখ্যা শুনতে অনেক কুল মনে হলেও ম্যাক্সওয়েলের ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্সের সাথে যায় না। কারণ ইলেকট্রোডাইনামিক্স অনুযায়ী একটি চার্জিত কণা ত্বরণে থাকলে, মানে এখানে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকলে, তা ক্রমাগত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বিকিরণ করবে এবং তার কক্ষপথ ছোট হতে থাকবে এবং খুবই কম সময়ে নিউক্লিয়াসে পতিত হবে। যেমনটা প্রথমেই বলা হয়েছে, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী একটি পরমাণুর স্থায়িত্বকাল খুবই কম। এমনটা হলে আজকের এই বিশ্বজগৎ সম্ভব নয়। এরপর 1913 সালে নিলস বোর আরেকটি পরমাণু মডেল উপস্থাপন করেন, যেখানে তিনি বলেন পরমাণুতে ইলেকট্রন কেবল কিছু অনুমোদিত কক্ষপথেই ঘুরতে পারে এবং যখন ইলেকট্রন কোনো নির্দিষ্ট কক্ষপথে থাকে তখন তা কোনো বিকিরণ করবে না। এভাবে তিনি তার মডেলে পরমাণুর স্টেবিলিটির ধারণা আমাদের সামনে নিয়ে আসেন। তবে এই মডেল ইলেকট্রন কেন কেবল কিছু অনুমোদিত কক্ষপথে থাকবে আর কেনই বা ইলেকট্রন বিকিরণ করবে না, এরকম আরও কিছু বিষয় যেমন ইলেকট্রনের স্পিন, ইলেকট্রনের তরঙ্গ ধর্ম সম্বন্ধে কোনো ধারণা দিতে পারে না। আসল কথা হলো এই মডেলের কোনো তাত্ত্বিক ব্যাখ্যা ছিল না। পরমাণু, ইলেকট্রন, প্রোটন, ফোটন এই সকল কণার জন্য নতুন পদার্থবিজ্ঞান সামনে আসে 1925 থেকে 26 সালের দিকে। মূলত হাইজেনবার্গ, শ্রোডিঙ্গার, বর্নের মতো বিজ্ঞানীরা এই নতুন পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেন, যাকে আমরা কোয়ান্টাম মেকানিক্স হিসেবে জানি। ধীরে ধীরে বের হয়ে আসে ইলেকট্রন ছোট্ট বল হিসেবে নিউক্লিয়াসের চারপাশে ঘোরে না, তারা তরঙ্গের মতো আচরণ করে। বিজ্ঞানী ডি ব্রগলি নিয়ে আসেন ম্যাটার ওয়েভের ধারণা, যেখানে ওয়েভলেন্থ ইকুয়াল টু h/p। এই ডি ব্রগলি হাইপোথিসিস নিয়ে একটি বিস্তারিত ভিডিও আছে, চাইলে দেখতে পারো, নিচে লিঙ্ক দিয়ে দেব। এরপর বিজ্ঞানী শ্রোডিঙ্গার দেন ওয়েভ ইকুয়েশন, যেখানে ইলেকট্রনকে ওয়েভ ফাংশন সাই দিয়ে প্রকাশ করা হয়। এই ওয়েভ ফাংশনের মধ্যে ইলেকট্রনের সকল ইনফরমেশন থাকে। এরপর বিজ্ঞানী বর্ন দেখান এই ওয়েভ ফাংশনের পরম মানের বর্গ বলে দেয় কোথায় কণা পাওয়ার সম্ভাবনা কত। ইলেকট্রনের ওয়েভ ফাংশনের পরম মানের বর্গ থেকে দেখা যায় ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ত্রিমাত্রিক অরবিটালে থাকে, যেখান থেকে দেখা যায় ইলেকট্রনের নিউক্লিয়াসে থাকার সম্ভাবনা খুবই নগণ্য। নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনকে একটি গিটারের তারের সাথে তুলনা করা যেতে পারে। গিটারের তারে টোকা দিলে যেমন স্থির তরঙ্গ গঠিত হয়, নিউক্লিয়াসের চারপাশে ঠিক একইভাবে ইলেকট্রন স্থির তরঙ্গ হিসেবে স্থিতিশীল অবস্থায় থাকে। এটি হলো কিভাবে অ্যাটম স্টেবল হয় তার একটি সম্ভাব্য ব্যাখ্যা। আমরা আরও কয়েকটি ব্যাখ্যা দেখব। এই সকল ব্যাখ্যাসমূহ কোয়ান্টাম মেকানিক্স থেকেই এসেছে। প্রতিটি ব্যাখ্যা তোমাদের কাছে আলাদা মনে হলেও
প্রতিটি ব্যাখ্যাই একটি আরেকটির সাথে রিলেটেড। এর পরের ব্যাখ্যাটি দেব হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি থেকে। এটি পরমাণুর স্ট্যাবিলিটির সবচেয়ে প্রচলিত ব্যাখ্যা। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে বলা হয়েছে কোনো কোয়ান্টাম পার্টিকেলের অবস্থান এবং ভরবেগ একই সময়ে নিশ্চয়তার সাথে নির্ণয় করা সম্ভব নয়। অবস্থান সঠিকভাবে মাপতে গেলে ভরবেগ সঠিকভাবে মাপা সম্ভব নয়। আবার ভরবেগ সঠিকভাবে মাপতে গেলে অবস্থান সঠিকভাবে পরিমাপ করা যায় না। অবস্থান এবং ভরবেগের অনিশ্চয়তার একটি সর্বনিম্ন মান থাকবে, সেটা h/4π। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নিয়ে বিস্তারিত একটি ভিডিও এই চ্যানেলে আছে, চাইলে দেখতে পারো। যাই হোক, আমরা আলোচনা করছিলাম কিভাবে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সাহায্যে দেখানো যায় ইলেকট্রন নিউক্লিয়াসের কেন্দ্রে যেতে পারে না। আমরা একটু আগেই জেনেছি ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে সম্ভাবনার তরঙ্গ হিসেবে থাকে, মানে ত্রিমাত্রিক অরবিটালে যে কোনো জায়গায় ইলেকট্রন থাকতে পারে। এখানে ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা আছে। এখন যদি কোনোভাবে ইলেকট্রনের অরবিটালের সাইজ কমানো যায়, তবে এটি নিউক্লিয়াসের দিকে সরে আসবে। এই অবস্থায় ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা কমে যাবে। তখন হাইজেনবার্গের অনিশ্চয়তা অনুসারে ভরবেগের অনিশ্চয়তা বেড়ে যাবে, মানে বেগ তখন বেশি হবে। এই বেগ ইলেকট্রনকে কেন্দ্র থেকে সরে আসতে বাধ্য করবে, ফলে ইলেকট্রন কেন্দ্রে যেতে পারবে না। ফলস্বরূপ একটি স্টেবল অ্যাটম পাওয়া যাবে। এতক্ষণ হাইজেনবার্গের নীতি ব্যবহার করে থট এক্সপেরিমেন্ট দিয়ে অ্যাটমটির স্টেবিলিটি ব্যাখ্যা করলাম। এবার আমরা দেখব গাণিতিকভাবে। ইলেকট্রনকে একটি নিউক্লিয়াসের সাইজের জায়গায় নিয়ে গেলে ইলেকট্রনের বেগ আলোর বেগের চেয়ে বেশি হয়ে যেতে পারে, আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি অনুযায়ী, যেটা অসম্ভব। এই ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। আরেকটি ব্যাখ্যা আমরা শক্তি স্তরের ধারণা থেকে দিতে পারি। কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী ইলেকট্রন বিভিন্ন শক্তি স্তরে থাকে। এখানে গ্রাউন্ড স্টেট হলো সর্বনিম্ন শক্তি স্তর। এর চেয়ে কম শক্তির শক্তি স্তর এক্সিস্ট করে না। বিষয়টিকে তুমি মোয়ের সাথে তুলনা করতে পারো, আর মোয়ের সর্বনিম্ন ধাপ হলো গ্রাউন্ড স্টেট। এর নিচে যাওয়া যাবে না। কোয়ান্টাম মেকানিক্স থেকে আরও জানা যায় কোনো কোয়ান্টাম সিস্টেমের শক্তি কখনো শূন্য হতে পারে না। তবে ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী কোনো সিস্টেমের শক্তি শূন্য হওয়া সম্ভব। কোয়ান্টাম সিস্টেমের সর্বনিম্ন শক্তিকে জিরো পয়েন্ট এনার্জি বলা হয়। এই জিরো পয়েন্ট এনার্জি ইলেকট্রনকে কেন্দ্রে যেতে বাধা দেয়। অন্য কোনো ভিডিওতে জিরো পয়েন্ট এনার্জি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়া কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুযায়ী ইলেকট্রন এবং নিউক্লিয়াস ভার্চুয়াল ফোটনের সাহায্যে ইন্টারঅ্যাকশন করে। এই ভার্চুয়াল ফোটন ফাঁকা জায়গায় অস্থায়ী পার্টিকেল এবং অ্যান্টি পার্টিকেলের মেঘ তৈরি করে, যেটা ইলেকট্রনকে কেন্দ্রের দিকে যেতে বাধা দেয়। আবার অনেক ইলেকট্রনযুক্ত পরমাণুর স্ট্যাবিলিটির ব্যাখ্যার ক্ষেত্রে পলির বর্জন নীতির দরকার হয়। পলির নীতি অনুযায়ী একটি নির্দিষ্ট কোয়ান্টাম অবস্থায় কেবল একটি ইলেকট্রন থাকতে পারে। এর মানে হলো সব ইলেকট্রন পরমাণুর সবচেয়ে নিচের শক্তি স্তরে গিয়ে ভিড় করতে পারে না। যখন একটি স্তর পূর্ণ হয়ে যায়, পরবর্তী ইলেকট্রনগুলোকে বাধ্য হয়ে তার চেয়ে উচ্চতর শক্তি স্তর বা কক্ষপথে যেতে হয়। এই স্তরে স্তরে সাজানোর প্রক্রিয়াটি পরমাণুকে একটি আকার দান করে। চিন্তা করো, যদি এই নীতি না থাকতো, তবে সব ইলেকট্রন নিউক্লিয়াসের একদম কাছে প্রথম স্তরে গিয়ে জমা হতো। ফলে পরমাণুগুলো সংকুচিত হয়ে বিন্দুতে পরিণত হতো। এই ছিল মোটামুটি একটি পরমাণুর স্টেবল হওয়ার রহস্য। তবে সকল জায়গায় কিছু ব্যতিক্রম থাকে। কিছু কিছু আনস্টেবল আইসোটোপের ইলেকট্রন নিউক্লিয়াসের প্রোটনের সাথে মিলে নিউট্রন এবং ইলেকট্রন নিউট্রিনো তৈরি করে। এক্ষেত্রে কাজ করে উইক ফোর্স। তবে স্টেবল কোনো অ্যাটমে এমনটা হয় না। আবার একটি বিশাল নক্ষত্রে যখন সুপারনোভা ঘটে, তখন এর কোর কলাপস করে। গ্র্যাভিটি এত বেশি হয়ে যায় যে এর পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রন নিউক্লিয়াসের প্রোটনের সাথে মিলে নিউট্রন তৈরি করে। সেখানকার সব পদার্থ তখন নিউট্রন ম্যাটারে রূপান্তরিত হয়ে যায়। নিউট্রন স্টারে অলমোস্ট সব ম্যাটারই নিউট্রন। সেখানে সকল অ্যাটম কলাপস করে, তাই তেমন কোনো ফাঁকা স্থান থাকে না। নিউট্রন স্টারের 1 চামচ পদার্থের ভর 100 কোটি টন থেকে 600 কোটি টন হতে পারে।
মানে পুরো মাউন্ট এভারেস্টের সমান ভর, অথবা আমাদের পৃথিবীর সমস্ত মানুষের ভরের চেয়ে নিউটন স্টারের 1 চামচ পদার্থের ভর অনেক বেশি। যাই হোক বন্ধুরা, এই আলোচনা থেকে বুঝতে পেলাম কোনো পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসের ভেতরে চিরাচরিত পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী আছড়ে পড়ার কথা ছিল। তবে কোয়ান্টাম জগতের নিয়ম যেমন অনিশ্চয়তা নীতি, কণার তরঙ্গ ধর্ম এবং শক্তির কোয়ান্টাইজেশন একে বাধা দেয়। আর এই কারণেই আমরা পদার্থকে তার বর্তমান রূপে দেখতে পাই। মাথা নষ্ট হওয়ার মতো তথ্য, তাই না? আশা করি এই রহস্যটি তোমার কাছে পরিষ্কার হয়েছে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রহস্যের আলোচনায়।